পশ্চিমবঙ্গ সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে যে বিধানসভা গঠিত হয়েছে, সেই বিধানসভা যে বাজেট অধিবেশন, প্রথম বাজেট অধিবেশন, আজ তার সমাপ্তি দিন। প্রথা মেনে ধন্যবাদ জ্ঞাপন হবে এবং আমরা যে কয়েকটা দিন বা যে কয়েকটা ঘন্টা অতিবাহিত করলাম, তাতে কি কি বিষয়ে, কতগুলি বিষয়ে আলোচনা হলো সেটা উল্লেখ করা হবে। এটা প্রথা। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। সর্বসম্মতিক্রমে হাউস আপনাকে অধ্যক্ষ নির্বাচিত করার মধ্য দিয়ে একটা বার্তাই দিয়েছে যে আমরা চাই সংসদীয় পরম্পরা, বিধানসভার ঐতিহ্য, গরিমা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। আমি সাথে সাথে প্রথমেই বিরোধী দলের সমস্ত অপোজিশন লিডার সহ সমস্ত সদস্য, কারণ ভিন্ন ভিন্ন দল নিয়ে এবারে বিরোধী দলের সমষ্টি তৈরি হয়েছে বা জনগণ তৈরি করে দিয়েছে। আমি প্রত্যেকটি দলের প্রত্যেকটি অংশের সংখ্যার বিচার না করে ব্যক্তিগতভাবে প্রত্যেককে ধন্যবাদ জানাবো। তার সাথে শাসক পক্ষের সমস্ত বিধায়কদেরও ধন্যবাদ জানাবো, কারণ এই বিধানসভায় শতকরা ৭৫ ভাগের বেশি নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন, যারা প্রথমবারের। কিন্তু আমি বক্তব্য প্রত্যক্ষভাবে শুনেছি, বিভিন্ন সময় সুযোগ পেলে, যেহেতু এবারের বিধানসভা লাইভ হয়েছে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই রাজ্যের মেনস্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পোর্টাল, ইউটিউবার, তারাও এমনকি কিছু কিছু বিষয়ে ন্যাশনাল মিডিয়াতেও পশ্চিমবঙ্গ বিধানসভা এবারে জায়গা করে নিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। আপনারা জানেন, আমরা সবসময় বিধানসভাকে প্রাণবন্ত করতে চাই। প্রথম দিন যখন আপনাকে ধন্যবাদ জ্ঞাপনের উপরে বক্তব্য হচ্ছিল, সেই দিনই আমি বলেছিলাম সংখ্যা ফ্যাক্টর নয়। হাউস বিলংস টু অপোজিশন। আপনাদের অর্ধেক সময় দেওয়া হবে। বিএ কমিটির সুপারিশক্রমে সেই কাজ আপনার নেতৃত্বে হয়েছে, কিন্তু ইতিমধ্যে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে মামলা হয়েছে। এক্ষেত্রে আমি কোনো মন্তব্য করব না, বিচারাধীন বিষয়। তো আমার সবচেয়ে খারাপ লেগেছে, সদলীয় বিধায়কদের সিগনেচার জাল করা হয়েছে। আজকে এটা নয় ভাই, তির্যক করার জন্য না, আমি আমার অভিজ্ঞতা বলছি। এটা কিন্তু এই বিধানসভায় স্বাধীনতার পরে হয়নি। যে বিধায়করা বিরোধী দলনেতা নির্বাচনের মিটিংয়ে ছিলেন না, এমন 13 জনের সই টেম্পার করা হয়েছে। এটাও বেনজির। এটা না হলেই আমরা এক একজন
2.5-3 লক্ষ ভোটার, তার সঙ্গে আরো 30% পপুলেশন যোগ করলে 4.5-5 লক্ষ করে লোকের প্রতিনিধি। আমাদের এই কাজগুলো শোভা পায় না, এটা আমার মনে হয়েছে। আমি গ্রাউন্ডে কাজ করি, অন্য রাজ্যেও যোগাযোগ আছে। অন্য রাজ্যে বিধায়করা অনেক বেশি কাজের সুযোগ পান। এখানে বিধায়কদের থেকেও পঞ্চায়েত পৌরসভা লোকেদের কাজের সুযোগ বেশি। ঝাড়খণ্ডের মতো রাজ্য, যেটা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক ছোট, এমন বহু রাজ্য আছে 5 কোটি টাকা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে দেয়। উত্তরপ্রদেশ তো শুধু বিধায়ক এলাকা তহবিল নয়, সেখানে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী বিধায়কদের বলেন যে 25 কোটি টাকার অতিরিক্ত স্কিম দিয়ে যাবেন। এখানে বিধায়কদের সে ধরনের গুরুত্ব উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয়নি। না, এটা হয় না। বাজেটের দিন তো বলেছেন অর্থমন্ত্রী 70 লাখের জায়গায় 1 কোটি। আস্তে আস্তে এগোবে। কিন্তু অনেক সমস্যার মধ্যে আছি। এই যে লাইভটা হয়েছে, এখনো স্লিপে ভোট। উত্তর পূর্বাঞ্চলে ছোট ছোট রাজ্যেও ইলেকট্রনিক্স ভোটিং মেশিন। বিধায়কদের আবাস গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিম্নমানের আবাস পশ্চিমবঙ্গ বিধানসভা। প্রাসাদ দরকার নেই, কিন্তু এলাকা থেকে লোকজন আসেন, ভিজিটার আসেন, একটা রুমে ভিজিটার মিট করবেন, রান্না করবেন, না বসবেন, এরকম কেউ ভাবেনি। আগামী দিনে আপনার অনেক দায়িত্ব, সচিবের অনেক দায়িত্ব। রাজ্য সরকার প্রস্তুত, জমি দেওয়া হবে, বরাদ্দ দেওয়া হবে। বিধায়কদের কাজের পরিবেশ তার বিধায়ক আবাস থেকে শুরু হওয়া উচিত এবং তার এলাকায় গিয়ে শেষ হওয়া উচিত। আমি 5 বছর অপোজিশনের এমএলএ ছিলাম। এলোপিত ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য পর্যায়ে পড়ে। কোন প্রশাসনিক মিটিং এ ডাকা তো দূরের কথা, 15ই আগস্টের কার্ডও দিত না। স্বাধীনতা দিবস এলাকায় হবে, সে কার্ডও দেওয়া নিষিদ্ধ ছিল। আমরা প্রথম দিন থেকে আপনাদের ডাকি, কথা বলি, আলোচনা করি, যুক্ত করি। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় শুধু বিজেপি এমএলএদের নয়, আপনাদেরও অনেক প্রস্তাব, 8 মাসের তো পূর্ণাঙ্গ বাজেট নয়, নিয়েছেন। আমার প্রস্তাব অতি দ্রুত হাউস কমিটি, ফিনান্স কমিটি, স্ট্যান্ডিং কমিটি তৈরি সম্পূর্ণ করা উচিত। নিশ্চয়ই সরকার আপনাকে পরামর্শ দেবে, পরিষদীয় মন্ত্রী উদ্যোগ নেবে, চিফ হুইপ জানাবে। ডেপুটি স্পিকার, প্যানেল চেয়ারম্যান তো একটা হয়েছে। অনেক কাজ আমাদের বাকি আছে। এভারেজ 80 থেকে 100 দিন হাউস হওয়া উচিত এবং বিধানসভা প্রিমিসেসের মধ্যে যেমন ইলেকট্রনিক্স ভোটিং মেশিনও চাই, তেমনি আপনার নেতৃত্বে সচিবের ক্যান্টিনের গুণগত মানটাও বাড়ানো উচিত। খুব বিরাট কিছু খাওয়ার দরকার নেই, কিন্তু একটা
ভদ্র পরিচ্ছন্ন একটু স্বাস্থ্যকর একটা ক্যান্টিনে মিনিমাম একটা এইসব জিনিস ভাবতে হবে, কারণ আমরা 5 বছর ধরে কাজ করব, সবে আমাদের 10 সপ্তাহ হয়েছে, মানে কার্যকাল ফার্স্ট সেশন। আমাদের যখন আর্জেন্ট হবে আমরা বসে যাব অ্যাসেম্বলিতে, নইলে আমাদের মূল যেটা বাজেট সেশন, ডিপার্টমেন্টাল বাজেট সেশন, মনসুন, উইন্টার, এই যে 4টে সেশন অন্তত 2 সপ্তাহ করে যাতে আগামী দিনে হয় তার ব্যবস্থা রাখা। আমার কলিগ মন্ত্রীদের বলবো, আপনাদের বিধানসভার উপর এবং নিচ করে কক্ষ দেওয়া হয়েছে। কক্ষ দেওয়া হয়েছে শুধু নামের প্লেট লাগিয়ে রাখার জন্য নয়, পরের সেশনে এমএলএদেরকে ডিস্ট্রিবিউট করে দেবেন আপনাকে কবে এমএলএরা পাবে। হাউস চলাকালীন এমএলএদের এখানে আপনাকে মিট করতে হবে। আগে মুখ্যমন্ত্রীর দপ্তরের বাজেট হতো না, আমরা হোম দিয়ে শুরু করেছি। আমার অফিস এখানে প্রপোজাল পাঠিয়েছে সচিবের অফিসে। বুধবার আমি হোম ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তরে 1 ঘন্টা থাকবো, যত খুশি প্রশ্ন করবেন উত্তর দেব। পুলিশের উপরে প্রশ্ন হবে না, আইন শৃঙ্খলার উপরে প্রশ্ন হবে না। তাহলে সরকারটা আবার থাকলো কোথায়? কেন অ্যাভয়েড করবেন? যাদের লুকানোর মনোবৃত্তি আছে, পাপ মন, তারাই এসব করে। আর যারা ফেস করতে জানে, যাদের পার্সোনাল এজেন্ডা থাকে না, যাদের দায়বদ্ধতা থাকে, যাদের কমিটমেন্ট থাকে, যাদের সংবিধানের উপরে প্রগাঢ় ভক্তি এবং আস্থা থাকে, তাদের উচিত ফেস করা। মাননীয় মন্ত্রীরা বিধানসভা চলাকালীন বিধায়কদের সঙ্গে মিট করুন, প্রশ্ন উত্তরে উপস্থিত থাকুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনাকে আরো কড়া হতে হবে। বিধানসভা চলাকালীন 7 জনের কম মন্ত্রী থাকলে আপনি হাউস মুলতবি করে দেবেন। পরিষদীয় মন্ত্রী, তার দায়িত্ব 7 জন মন্ত্রীকে হাজির রাখা। অ্যাটেন্ডেন্স নিয়ে কম্প্রোমাইজ করবেন না। প্রত্যেকটা সেশনের শেষে বিধায়কদের অ্যাটেন্ডেন্স আপনি বিধানসভায় ওয়েবসাইট চালু করুন, সেখানে দিয়ে দিন পারফরমেন্স অফ দি এমএলএ, অ্যাটেন্ডেন্স অফ দি এমএলএ। একটাতে তো আপনারা অনেকেই বিপদে পড়েছেন, লাইভ হচ্ছে, অনেকেই এলাকার লোক ধরছে যে প্রত্যেক দিন অমুককে দেখা যাচ্ছে আর আপনাকে একদিনও দেখা যাচ্ছে না কেন। এক্ষেত্রে নওশাদ সিদ্দিকী একটু বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। নওশাদ ভাই একটু আগে বলছিল যে আপনি তো এখন ভাঙড়ে এই সরকার আসার পরে সুস্থভাবে যাতায়াত করছেন, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এই পরিবেশ সর্বত্র থাকবে। বিডিওরা, প্রশাসন আপনাদের কথা শুনবে, আপনাদের এমএলএ ল্যাডের কাজ পড়ে থাকবে না। আপনাদেরও দেখতে হবে প্রপারলি স্কিম দেওয়া, ইউটিলাইজেশন সংগ্রহ করা। একটা ভালো পরিবেশের মধ্য দিয়ে আমরা সবাই করব, এই শপথ আমাদের নিতে হবে এবং খুব প্রাণবন্ত করতে হবে। ফিনান্স কমিটি, হাউস কমিটি, স্ট্যান্ডিং কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে সব হিসাব নিকাশ সব করতে হবে। আপনি ইতিমধ্যে একটা ভালো ওরিয়েন্টেশন ক্যাম্প করেছেন 2 দিনের, লোকসভার স্পিকারকে নিয়েছে, এর জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।
আগামী দিনে স্ট্যান্ডিং কমিটি হাউস এবং ফিনান্স কমিটির চেয়ারম্যান হয়ে গেলে তাদেরকে নিয়েও একটা আপনি ওরিয়েন্টেশন ক্যাম্প করুন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের যে রোল পারফরমেন্স সেটা করা, লাইব্রেরিকে আরো বেশি আপনি আপডেট করুন। লাইব্রেরি থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে আরো বেশি করে যাতে সমৃদ্ধ হয়। মাননীয় বিধায়কদের বলবো, আমি 2006 আসার পরে পুরো লাঞ্চ টাইমটা লাইব্রেরিতে কাটাতাম। আমি ডক্টর বিধানচন্দ্র রায় থেকে, ডাক্তার আমাদের অজয় মুখোপাধ্যায় থেকে এবং অনেক বামপন্থী সদস্যরও, বিনয় কৃষ্ণ চৌধুরী থেকে শুরু করে, তাদের বক্তব্য আমি লাইব্রেরিতে গিয়ে পড়েছি। নতুন বিধায়করাও লাইব্রেরিতে গিয়ে, যারা 5 বার 7 বার 8 বার করে এমএলএ হয়েছেন, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, তাদেরও বক্তব্যগুলো পড়ে নিজেকে সমৃদ্ধ করুন। এখন থেকে প্রস্তুতি নিন। প্রচুর প্রশ্ন জমা দিতে হবে এবং প্রশ্ন করতে হবে, সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে হবে, তার প্রস্তুতি আপনারা নিতে থাকুন। আমি আবাস ক্যান্টিনের কথা বলার পরে পরিশেষে মাননীয় অধ্যক্ষ এবং সচিবালয়কে বলবো যে এত সকালবেলা নাম জমা দেওয়ার জন্য বলেন, অনেক মেম্বারের অসুবিধা হচ্ছে। এটা আপনি আগের দিন ইভিনিং এ নেওয়া যায় কিনা এটা ভাবা দরকার। এটা দেখুন, এটা অনেকেরই সমস্যা হচ্ছে। আমার বড় দিদি মাতৃসভা শিখা চ্যাটার্জি প্রায় 1 লাখ ভোটে জিতেছেন এবারে, তাই তো? তা দিদি আমাকে বলছিলেন যে সকাল 7টায় এসে কি করে জমা দেব নাম। এটা অনেকেরই সমস্যা। দিদি বুঝেছেন, এটা নিয়েও সচিবালয়কে ভাবতে হবে। আপনার অনুমতি নিয়ে অল পার্টি মিটিং করে কিছু কিছু অভিজ্ঞতার ভিত্তিতে সিস্টেমও চেঞ্জ করে দেওয়া দরকার বলে আমার মনে হয়েছে। আমি আজকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করার সাথে সাথে আমার অভিজ্ঞতা এবং বিধায়কদের কিছু মনের কথা সেটা জানানোর জন্যই আমি বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন বললাম। আর নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যেমন লোকসভা তৈরি হয়েছে। আগামী দিনে ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে 294টা বেড়ে 400-র উপরে যাবে। তার পরিকল্পনা যদি আপনি এখন থেকে না করেন, এখন থেকে যদি একটা জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে, একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখেও আসুন। এবং পিডব্লিউডি বা যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের, প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। এই বিল্ডিং হেরিটেজ, একে আমরা কি করে ব্যবহার করব সেটা তো নিশ্চয়ই ভবিষ্যৎ বলবে। কিন্তু আমাদের যদি ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ হয়ে যায়, 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। আমি কোভিডের সময় মেম্বার ছিলাম। কোভিডের সময় সোশ্যাল ডিস্টেন্সিং ছিল, একেবারে ওই পর্যন্ত এমএলএদের বসাতে হতো, একবারে লাস্ট গ্যালারির মাথা পর্যন্ত। পুরনো এমএলএদের কারো কারো মনে আছে নিশ্চয়ই, 19 সালে, অনেক দূরে দূরে। অতএব এইসব ফিউচার প্ল্যানিংও আপনাকে করতে হবে। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, সচিবালয়কে ধন্যবাদ, নিরাপত্তা রক্ষীদের ধন্যবাদ, সংবাদ মাধ্যমের কর্মীদের ধন্যবাদ, পিডব্লিউডি ইলেকট্রিক্যালকেও ধন্যবাদ। যারা ক্যামেরা নিয়ন্ত্রণ করেন, ভদ্র আচরণ যারা করেন তাদের দিকেই ক্যামেরাটা রাখবেন। অভদ্র আচরণ যে করেন তাদের দিকে ক্যামেরাটা বেশি রাখবেন না, মানুষ এগুলো পছন্দ করে না। সবাই ভালো থাকবেন।